হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। মডার্ন হিস্ট্রি আমরা পড়ছিলাম, এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এই বইটাকে ফলো করছিলাম অ্যাকচুয়ালি। তো এই বইটার মাধ্যমে আমি তোমাদের মডার্ন হিস্ট্রিতে অনেকটা টপিক কভার করে এসেছি। আজকে একটা খুব ছোট টপিক রয়েছে, যেটা আগের দিনের যে টপিকটা আমরা করছিলাম তারই একটা ছোট পার্ট বাকি থেকে গেছিলো, সেইটুকু অংশ রয়েছে, খুবই ছোট অংশ। সেটা হচ্ছে বাংলায় যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিসগুলো হয়েছিল সেইগুলো সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। আমরা আগের দিন বাকি সমস্ত টপিকটা কভার করে এসেছি, তো বাংলার অংশটা বাকি থেকে গেছে, সেটা করব। যদি তোমরা এই চ্যানেলে এখানে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাতে জয়েন না হয়ে থাকো, অবশ্যই জয়েন হয়ে যাও। এখানে আমি পিডিএফগুলো দিয়ে দিই এবং ক্লাসের নোটিফিকেশান আমি এখানে তোমাদেরকে সময় সময় দিয়ে দিই। তো অবশ্যই জয়েন হয়ে যাও। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা এই গ্রুপে জয়েন হয়ে আমাকে কোশ্চেন করতে পারো, আমি যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। অন্তত এই গ্রুপের অ্যান্সার আমি খুবই তাড়াতাড়ি দিয়ে দিই। তো প্লিজ এখানে মেসেজ করো যদি কিছু জানার বা বলার দরকার থাকে। ফেসবুক পেজ রয়েছে এই চ্যানেলের, যদি তোমরা ফেসবুক পেজে জয়েন হতে চাও তাহলেও জয়েন হতে পারো। এখানে আমি ক্লাসের নোটিফিকেশান এখানেও দিয়ে দিই। আর প্লেলিস্ট, তোমরা যদি এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও তাহলে বিভিন্ন প্লেলিস্ট পাবে। যেমন এখানে আমরা মডার্ন হিস্ট্রির যে ডিসকাশন করছি সেইগুলো এই প্লেলিস্টের মধ্যে রয়েছে। আমরা মিডিভাল হিস্ট্রি করছি, আমি ইকোনমিক্সের ওপর ভিডিও বানাচ্ছি, সেগুলো পেয়ে যাবে। কোশ্চেন অ্যান্সার আমি শুক্র শনি রবি 3 দিন রাত 9টা থেকে কোশ্চেন অ্যান্সার লাইভ ক্লাস নিই। তো সেই ক্লাসগুলো দেখার জন্য তোমরা শুক্র শনি রবিবার রাত্রি 9টার সময় অবশ্যই অন থেকেও, তাহলে তোমরা পার্টিসিপেট করতে পারবে। আর যারা আগের যে কোশ্চেন অ্যান্সারগুলো হয়ে গেছে সেগুলো দেখোনি, তারা এই সমস্ত প্লে লিস্টের মধ্যে গেলে সেই কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো তোমরা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করো। যদি তোমাদের ভালো লাগে এই চ্যানেলের কাজ তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান ইউটিউবের কাছ থেকেও তোমাদের কাছে চলে যায়। তোমরা যারা মনে করছো যে চ্যানেলটা তোমাদের প্রয়োজন বা ভালো লাগছে, তাহলে প্লিজ একটু শেয়ারও করো তোমাদের বন্ধুদের মধ্যে, তাহলে সুবিধা হয়। আচ্ছা, আমরা চ্যাপ্টার নাম্বার 17, এটা পার্ট যত সম্ভব 3rd হবে, 3 নম্বর পার্ট। আমি এখন মনে পড়ছে না, আগের দিন একটা পার্ট 2 ছিল, তো আজকে হচ্ছে পার্ট নাম্বার 3। তোমাদের কাছে যাদের কাছে এই বইটা রয়েছে তারা প্লিজ বইটা খুলে এই 17 নম্বর চ্যাপ্টারে চলে যাও, তাহলে তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে। এখানে সেম জিনিস লেখা রয়েছে। তো যাদের কাছে বই রয়েছে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে তোমরা বইটা কয়েকবার রিডিং করবে, মানে এই চ্যাপ্টারটা রিডিং করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ রিডিং অবশ্যই করতে হবে। আমি তোমাদেরকে এখানে ভিডিওর মাধ্যমে জাস্ট পড়ার সুবিধা করছি, পড়তে তোমাদের নিজেদেরকেই হবে, অতএব তোমরা অবশ্যই পড়বে। আর যারা পড়তে মানে যাদের কাছে বই নেই বা কিনতে পারছো না, তারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফগুলোও পেয়ে যাবে, সেগুলো এক জায়গায় রেখে তোমরা পড়তে পারো। আজকে আমরা যে জায়গাটা কভার করব সেটা হচ্ছে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস ইন বেঙ্গল। বাংলাতে যে এই সময় রেভলিউশনারি অ্যাক্টিভিটিসগুলো হয়েছিল সেইগুলো আজকের আলোচ্য বিষয়। আমরা এখানে মেনলি যে দলটার সম্পর্কে কথা বলবো, মানে যার সম্পর্কে এখানে মেনলি জানতে হবে, তিনি হচ্ছেন মাস্টারদা সূর্য সেন। তো প্রথম থেকে আমরা শুরু করছি। ডিউরিং দ্য 1920s মেনি রেভলিউশনারি গ্রুপ রিঅর্গানাইজ দেয়ার আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস। এর আগে অবধি তারা কোনো কাজ করছিল না, 1920 খ্রিস্টাব্দের আগে অবধি তারা কোনো রকম কাজ করছিল না। সেই শেষ আমরা দেখে এসেছি বঙ্গভঙ্গের পরবর্তী সময়। সেই সময়টা প্রচুর রেভলিউশনারি অ্যাক্টিভিটিস বা উগ্র জাতীয়তাবাদ আমরা দেখতে পেয়েছি, এবং মাঝখানের যে সময়টা সেখানে গান্ধীজির আবির্ভাব হয় এবং গান্ধীজির আন্দোলনগুলোতে সমস্ত মানুষই জয়েন করে। তারা গান্ধীজিকে একটা চান্স দেওয়ার চেষ্টা করেন, কারণ সকলেরই উদ্দেশ্য এক, সেটা হচ্ছে স্বাধীনতা লাভ করা। এবং সেই কারণে গান্ধীজিকে একটা চান্স দেওয়া হয় যে তার যে আন্দোলন সেটা কতটা ভ্যালিড আন্দোলন। কারণ গান্ধীজি, আমরা যখন গান্ধীজির সম্পর্কে প্রথমবার আলোচনা করেছি তখন দেখেছিলাম যে সাউথ আফ্রিকাতে তিনি আন্দোলন করেছিলেন সেম পদ্ধতিতে এবং সেখানে জয়লাভ করেছিলেন। অতএব গান্ধীজির ওপর একটা বিশ্বাস এই সময় যারা এই উগ্র জাতীয়তাবাদী ছিলেন তাদেরও হয়েছিল, এবং তারা সকলে সাপোর্ট করেছিলেন, যেটা আমরা আগের দিনের ভিডিওতে দেখে এসেছিলাম। হোয়াইল মেনি কন্টিনিউড ওয়ার্কিং আন্ডার দ্য কংগ্রেস, দাস গেটিং access to the masses and providing an organizational base on the congress in towns and village। তো এই সময়ে 1920 খ্রিস্টাব্দের সময়কার কথা বলা হচ্ছে। এই সময় ধীরে ধীরে আবার রেভলিউশনারি গ্রুপগুলো
আবার উঠে আসতে শুরু করে। কেউ কেউ আবার কংগ্রেসের মধ্যেও কাজ করছিল, কিন্তু কেউ কেউ পুরোপুরি কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে তারা সেই স্বাধীনতা মানে চরমপন্থী আন্দোলন শুরু করে দেয়। মেনি কোঅপারেটেড উইথ C.R. দাস। চিত্তরঞ্জন দাস এই সময় বাংলার একদম নো ডাউট প্রথম প্রধান লিডার C.R. দাস, তাকে অনেকে ফলো করতো ইন হিজ স্বরাজিস্ট অ্যান্ড ওয়ার্ক। তো আমরা যখন কংগ্রেসের অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে যায় তখন দেখেছিলাম কংগ্রেস দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এবং একটা দল চায় যে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করে সেখানকার কাজ ভণ্ড করে দেবে, এবং সেই দলটারই নাম হয়ে যায় স্বরাজ্য দল বা প্রো চেঞ্জার, যার লিডার ছিলেন C.R. দাস। এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিস যারা করতেন, মানে যারা উগ্র জাতীয়তাবাদী ছিলেন, তাদের মধ্যে অনেকে এই কংগ্রেসের মধ্যেকার এই স্বরাজ্য যে দল, সেই দলটাকে সাপোর্ট করতে শুরু করে। অ্যাকচুয়ালি স্বরাজ্য দল কংগ্রেসের মধ্যে থেকেই কাজ করতো, তো C.R. দাসকে অনেকে সাপোর্ট করতে শুরু করে। অনেকে আবার এই পদ্ধতিটা পছন্দ করছিলেন না, তারা নিজেরা নিজেদের মতো করে আন্দোলন করছিলেন। কিন্তু যখন চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয় 1925 খ্রিস্টাব্দে, চিত্তরঞ্জন দাস মারা যান, তখন থেকে যারা C.R. দাসকে সাপোর্ট করেছিল স্বরাজ্য দলে, তারাও বেরিয়ে আসে এবং তারাও এরকম উগ্র জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করতে শুরু করে। এই সময় বাংলা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল, মানে ভাগ বলতে এরম নয় যে একদল অপর দলের বিরুদ্ধে লড়াই করছে, এই ওর মতবাদ নিচ্ছে না, এরম নয়। দুটো দল এই সময় কাজ করছিল, বা দুজন লিডারের নেতৃত্বে এই সময় বাংলার সমস্ত স্বাধীনতা সংগ্রামী কাজ করতেন। একজনের নাম যতীন্দ্রমোহন সেনগুপ্ত বা JM সেনগুপ্ত, এবং আরেকজন অবশ্যই নো ডাউট সুভাষচন্দ্র বোস। তিনি এই সময় ধীরে ধীরে বাংলার একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়ে গেছেন এবং তার ফলোয়ার ধীরে ধীরে বাংলাতে প্রচুর পরিমাণে এই সময় থেকেই বাড়তে শুরু করে দেয়। তো চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পরে এই ঘটনাটা ঘটে, কারণ যতদিন চিত্তরঞ্জন দাস বেঁচে ছিলেন ততদিন অবধি এই আন্দোলনকারীদের প্রত্যেকেরই একজনই লিডার ছিলেন, তিনি হচ্ছেন চিত্তরঞ্জন দাস। ইভেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত বা সুভাষচন্দ্র বসু, এরাও চিত্তরঞ্জন দাসের আন্ডারেই কাজ করতেন। যখন চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয় তখন কেউ কেউ যতীন্দ্রমোহন সেনগুপ্তকে ফলো করতে শুরু করেন, তার অ্যাক্টিভিটিসকে ফলো করতে শুরু করেন, কেউ কেউ সুভাষচন্দ্র বোসকে ফলো করতে শুরু করেন। কিন্তু এর মানে এই নয় যে এই দুজনের মধ্যে বা এই দুটো দলের মধ্যে কোনো বিভেদ ছিল বা বিরোধ ছিল। যতীন্দ্রমোহন সেনগুপ্তকে মেনলি যারা ফলো করে তারা সবাই অনুশীলন গ্রুপ বা অনুশীলন সমিতির মেম্বার ছিলেন। আগে যে অনুশীলন সমিতি ছিল সেই অনুশীলন সমিতির মেম্বার ছিলেন। অন্যদিকে সুভাষচন্দ্র বোসকে যারা ফলো করে তারা যুগান্তর দলের মেম্বার ছিল। এই দুটো দল সম্পর্কে আমরা আগে কথা বলে এসেছি। তো এর যারা মেম্বার ছিলেন তারা একে একে এদেরকে সাপোর্ট করতে শুরু করে, এবং এই সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে চার্লস টিগার্টকে হত্যার চেষ্টা। The actions of reorganized group include an assassination attempt on the notorious ক্যালকাটা পুলিশ কমিশনার চার্লস টিগার্ট। ইনি একজন খুবই কুখ্যাত ব্যক্তি ছিলেন, এবং যারা এই সময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকে যখন জেলে পোড়া হতো তখন তাদের উপর খুব অত্যাচার করতেন এই চার্লস টিগার্ট। ইনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন সেই সময়, এবং এনাকে হত্যার চেষ্টা হয় 1924 খ্রিস্টাব্দে। যিনি করেন তার নাম হচ্ছে গোপীনাথ সাহা। নামটা ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। 1924 খ্রিস্টাব্দে এটা হয় এবং গোপীনাথ সাহা এনাকে হত্যার চেষ্টা করে। দ্য গভর্নমেন্ট আর্মড উইথ নিউ অর্ডিন্যান্স কেম ডাউন হেভিলি অন রেভলিউশনারিজ। এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে গভর্নমেন্ট আবার নড়ে চড়ে বসে, এবং এতদিন অবধি কোনো এরকম কাজ চলছিল না। গান্ধীজির নেতৃত্বে আন্দোলন যতদিন পর্যন্ত চলছিল ততদিন পর্যন্ত এরকম কাউকে হত্যা করে দেওয়া বা চরমপন্থী যে উগ্র জাতীয়তাবাদী আন্দোলন সেগুলো বন্ধ ছিল। অতএব ব্রিটিশ সরকারও মোটামুটি আরামে শান্তিতেই ছিল। কিন্তু এই সময় আবার যখন এইরকম একটা ঘটনা ঘটে তখন নতুন আইন জারি করা হয় এবং ধীরে ধীরে আবার রেভলিউশনারিজ যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা শুরু হয়ে যায়। মেনি ইনক্লুডিং সুভাষ বোস ওয়ার অ্যারেস্টেড। সুভাষচন্দ্র বসুকেও এই সময় অ্যারেস্ট করা হয় এই কাজের জন্য, এবং গোপীনাথ সাহাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাকে ফাঁসি দেওয়া হয়। মেন যেটা আমরা বলছিলাম যে এই টপিকটার মেন যিনি ব্যক্তিত্ব যার সম্পর্কে মেনলি জানতে হবে তিনি হচ্ছেন সূর্য সেন। চিটাগাং আর্মারি রাইড বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, যেটা 1930 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে হয়। Surjo Sen had participated in the non-cooperation movement and had become a teacher in the national school in Chittagong. চিটাগাঁও বলতে চট্টগ্রাম, যেটা আজকে বাংলাদেশে পড়ে যাচ্ছে। আচ্ছা, এই সূর্য সেন একজন
কংগ্রেসই ছিলেন। প্রথমে তিনি কংগ্রেসের হয়ে কাজ করতেন এবং নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং অসহযোগ আন্দোলনে যখন বিভিন্ন স্কুল কলেজ বর্জন ইত্যাদি কাজগুলো চলতে থাকে, তখন ছেলে মেয়েদের মানে ছাত্রছাত্রীদের একটা দেশীয় অল্টারনেটিভ কিছু উপায় দরকার ছিল। তাই সেই কারণে অনেক দেশীয় স্কুল গড়ে ওঠে এই সময়, এবং এরকম একটা স্কুল চট্টগ্রামে গড়ে ওঠে, যেই স্কুলের টিচার হিসেবে নিযুক্ত হন বা হচ্ছে সূর্য সেন। ক্লিয়ার? সূর্য সেন এখানে টিচার হিসেবে নিযুক্ত হন এবং সেইখান থেকেই তিনি টিচার হিসেবে, শিক্ষক হিসেবে ছাত্রদের মধ্যে এই রেভলিউশনের বার্তা বা স্বাধীনতার বার্তা বা প্রেরণ করতে শুরু করেন, যার ফলে এই সময় থেকে সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত হন। হি ওয়াজ imprisoned from 1926 to 1928 for revolutionary activities and afterwards continued working in the Congress। তো এই কাজগুলো যখন হচ্ছে, তিনি যখন এরকম বিপ্লবের মন্ত্র ছাত্রদের দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবে ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে এবং 1926 থেকে 1928 খ্রিস্টাব্দ অব্দি তিনি গ্রেপ্তার মানে জেলের মধ্যে থাকেন। তারপরে তিনি বেরিয়ে এসে আবার কংগ্রেসের সঙ্গে কাজ করেন, কিন্তু কংগ্রেসের সঙ্গে কাজ করলেও তার মেন যে কর্মপদ্ধতি ছিল সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লব। He was the secretary of Chittagong District Congress Committee. He used to say humanism is a special virtue of a revolutionary। ঠিক আছে, এই মন্তব্যটা তিনি করেন এবং এটা ইম্পর্টেন্ট যে তিনি চট্টগ্রামের যে কংগ্রেসের কমিটি ছিল তার তিনি সেক্রেটারি ছিলেন, প্রধান ছিলেন। অর্থাৎ কংগ্রেসের বিভিন্ন জায়গায় ছোট ছোট কমিটি ছিল, বিভিন্ন জায়গা ক্ষেত্র বিশেষে, যেমন এখন বিভিন্ন রাজনৈতিক দলের হয়, সেরকম সেই সময়ও ছিল। আর চট্টগ্রাম অঞ্চলের যে এটা ছিল, সেখানে তিনি ছিলেন, কি বলা হয়, সেক্রেটারি ছিলেন। হি ওয়াজ এ লাভার অফ পোয়েট্রি অ্যান্ড অ্যাডমায়ার অফ টেগর অ্যান্ড কাজী নজরুল ইসলাম। তিনি নিজে একজন শিক্ষক ছিলেন এবং তিনি কবিতা এই সমস্তগুলো ভালোবাসতেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তার আদর্শ ছিল এবং এরা দুজনেই বিপ্লবের মন্ত্র দিয়ে গেছেন। তাদের লেখা যদি আমরা নর্মালি পড়ি মনে হবে যেন, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখা যদি নর্মালি পড়ি আমরা অন্যরকম চিন্তা করব, কিন্তু সেই লেখার মধ্যে যদি গভীর অর্থ খোঁজা হয় তাহলে দেখবে তার মধ্যে স্বাধীনতা বিপ্লবের কথা অনেক কিছু রয়েছে। আর কাজী নজরুল ইসলাম ইনি তো বিদ্রোহী কবি নামেই পরিচিত ছিলেন। এদের রচনা থেকে তিনি ইন্সপায়ার্ড ছিলেন এবং এদের রচনার মাধ্যমেই তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হতে শুরু করেন। Surya Sen decided to organize an armed rebellion along with his associates অনন্ত সিং, গণেশ ঘোষ এবং লোকনাথ বাউল। এদের নামগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকের নাম মনে রাখো। এরা হচ্ছে মাস্টারদা সূর্য সেনের সহকর্মী ছিলেন এবং এদেরকে সঙ্গে নিয়ে তিনি প্ল্যান করেছিলেন যে একটা সশস্ত্র বিপ্লব করতে হবে এবং সেই বিপ্লবটার মেন উদ্দেশ্য ছিল চট্টগ্রাম অঞ্চলটাকে ব্রিটিশ শাসন থেকে বাইরে এনে সেখানে একটা স্বাধীন সরকার গড়ে তোলা। টু শো দ্যাট ইট ওয়াজ পসিবল টু চ্যালেঞ্জ দ্য আর্ম মাইট অফ দ্য মাইটি ব্রিটিশ এম্পায়ার, যেটা এতদিন মানে যেটা নর্মালি ভারতীয়রা ভাবতে পারতো না, যে ব্রিটিশদের সঙ্গে অস্ত্র হাতেও যুদ্ধ করে পারা যায়, সেইটা দেখানোর উদ্দেশ্য ছিল এটা মেন। কিন্তু এরম উদ্দেশ্য ছিল না যে আমি একটা হিউজ বড় আর্মি বানিয়ে নেবো, দিয়ে পুরো ভারতকে স্বাধীন করে দেবো, সেটা নয়। কারণ সে ততটা সামর্থ্য বা ততটা অর্থ হয়তো এনার কাছে ছিল না, কিন্তু এনার কাছে যেটা ছিল সেটা হচ্ছে প্ল্যান। তিনি বুঝেছিলেন যদি এরকম একটা উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করা যায় তাহলে অন্যান্যরাও এগিয়ে আসবে। যেটা সাধারণ মানুষ মনে করে যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে পারা যাবে না, সেই জন্য আমরা যুদ্ধ করব না। তো সেই জিনিসটার সেই যে চিন্তা ভাবনাটা সেইটা ভেঙে দেওয়ার জন্য তিনি এরকম একটা চিন্তা করেন এবং তার সহকর্মীরা ছিলেন এরা। They had planned to occupy two main armories in Chittagong to seize the supply arm to the revolutionaries, to destroy telephone and telegraph line and to destroy the railway link of Chittagong with the rest of the Bengal। অর্থাৎ চট্টগ্রামে দুটো অস্ত্রাগার ছিল। তার প্ল্যান ছিল যে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে অস্ত্র দুভাবে নেওয়া যায়। আমরা এর আগে সেরকম পদ্ধতি দেখেছি যে ডাকাতি, যে ব্রিটিশ সরকারের যে অর্থ রয়েছে, ব্রিটিশ সরকার যে অর্থগুলো ট্যাক্স হিসেবে নিত, সেই টাকাটা লুট করে নাও, দিয়ে সেইটা দিয়ে অস্ত্র কেনো।
সেকেন্ড পদ্ধতি এটা সূর্য সেন করেন যে ডাইরেক্ট গিয়ে অস্ত্রাগারে লুণ্ঠন করো, ডাইরেক্ট অস্ত্রগুলোকে নিয়ে নাও, দিয়ে এবার বিদ্রোহ ঘোষণা করো। তার সাথে সাথে কি করতে হবে, এই জায়গা থেকে পুরো লিঙ্ক কেটে দিতে হবে, অর্থাৎ টেলিগ্রাফ লাইন, টেলিফোন লাইন, রেলওয়ে লাইন সমস্ত কিছু কেটে দিতে হবে বা ধ্বংস করে দিতে হবে, যার ফলে এখানকার খবর বাইরে চলে যাবে না। মানে চলে যাবে না বলতে সঙ্গে সঙ্গে চলে যাবে না, তার মধ্যে তিনি পুরো জায়গাটা দখল করে নেবেন, তারপরে আমরা যুদ্ধ করতে পারবো, যারা ব্রিটিশরা আসবে তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো। এটা তার প্ল্যান ছিল। দ্য রেইড ওয়াজ কন্ডাক্টেড ইন এপ্রিল 1930। 1930 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই ঘটনাটা ঘটে। তিনি অস্ত্রাগার লুণ্ঠন করেন অ্যান্ড ইনভলভ 65 অ্যাক্টিভিটিস আন্ডার দ্য ব্যানার অফ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চিটাগাঁও ব্রাঞ্চ। তিনি কি করেন, 1930 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই অস্ত্রাগার দুটো লুণ্ঠন করেন। তার সঙ্গে 65 জন সদস্য ছিল, তারা সকলে মিলে লুণ্ঠন করে এবং এই পুরো দলটার নাম, মানে এটা একটা আর্মি, প্রপার আর্মির রূপ ধারণ করে এবং সেই আর্মির নাম হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, তার সঙ্গে চট্টগ্রাম ব্রাঞ্চ সেটা আলাদা, কিন্তু এই নামটা মনে রাখতে হবে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এখানে প্রবলেমটা হয়ে যায়, সবই ঠিক আছে, কিন্তু এই অস্ত্রাগারগুলোর মধ্যে সেরকম বারুদ বা কার্তুজ যেগুলোকে মানে গুলি হিসেবে কাজে লাগবে সেই জিনিসগুলো ছিল না। অস্ত্র তো ছিল, বন্দুক প্রচুর ছিল, সেইগুলো লুট করা হয়, যতটুকু পারা যায় গুলি বা বারুদ এগুলো নেওয়া হয়, কিন্তু বেশি পরিমাণ ছিল না, যার ফলে যে লড়াইটা অ্যাকচুয়ালি হয় সেই লড়াইতে সূর্য সেন পেরে ওঠেননি এবং পালিয়ে যাওয়ার পর কথিত আছে তাকে ধরিয়েও দেওয়া হয়। ঠিক আছে, এরকম ব্যাপার আছে। তো যাই হোক, এরকম একটা অস্ত্রাগার লুণ্ঠন এই জায়গাতে হয়। এবার আলটিমেটলি এই লড়াইটা হলেও সেটা পুরোপুরি সাকসেসফুল হয়নি, কারণ যেটা তার প্ল্যান ছিল যে চট্টগ্রামকে পুরো ব্রিটিশদের হাত থেকে মানে স্বাধীন করা, সেটা পুরোপুরি সাকসেসফুল না হলেও আংশিকভাবে অবশ্যই সাকসেসফুল হয়েছিল, কারণ চট্টগ্রাম বেশ কিছুদিন ব্রিটিশদের হাত থেকে বাইরে ছিল। সেখানে এই আর্মি, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির রাজত্ব ছিল, মানে তারাই পুরো দখল করে নিয়েছিল। সূর্য সেন ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এখানে, এই সমস্তগুলো করেছিলেন, একটা গভর্নমেন্ট এখানে স্থাপন করেছিলেন। তো আংশিকভাবে সফল, অন্তত একটা দৃষ্টান্ত মানুষের মধ্যে যায় এবং সূর্য সেনের নাম এই সময় থেকে খুবই ছড়িয়ে পড়ে, তার কাজের দ্বারা অনুপ্রাণিত হয় প্রচুর মানুষ। এটা একটা কারণ। এইগুলো মানে সবসময় যে ব্যর্থ হওয়া মানে যে তিনি পুরোপুরি কোনো কাজে লাগলো না এটা নয়। এই ছোট ছোট ঘটনা, এটা যদিও ছোট ঘটনা নয়, এটা বিশাল বড় ঘটনা। সেই সময়ের ভিত্তিতে চিন্তা করলে এটা একটা বড় ঘটনা। বেশ কিছুদিন চট্টগ্রাম একটা পুরো জায়গা ব্রিটিশ গভর্নমেন্টের হাত থেকে কেড়ে নেওয়া, এটা যথেষ্ট একটা বড় ঘটনা এবং এটা একটা বড় দৃষ্টান্ত। এছাড়াও যে ছোট ঘটনা বলতে যে কোনো একজনকে হত্যা করে দেওয়া, কোনো একজন ইংরেজকে হত্যা করে দেওয়া, সেইগুলোরও একটা বড় দৃষ্টান্ত এই সময় স্থাপন হতো, কারণ এইগুলোর মাধ্যমে মানুষ ইন্সপায়ার্ড হতো। যাই হোক, later they depressed into neighboring village and raided government targets. তো যাই হোক, এইরকম ঘটনা ঘটে। সূর্য সেন ওয়াজ অ্যারেস্টেড ইন ফেব্রুয়ারি 1933। 1933 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সূর্য সেনকে অ্যারেস্ট করা হয় এবং জানুয়ারি 1934 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। ওকে, কিন্তু এই ঘটনা যেটা বললাম, খুব পপুলার হয়ে যান ইনি, সূর্য সেন। ইনি হচ্ছেন মাস্টার দা সূর্য সেন এবং খুবই পপুলার হয়ে যান এবং তার কাজের মাধ্যমে অনেক মানুষ অনুপ্রাণিত হয়। এবার এই আন্দোলনটা একটা নতুন দিক খুলে দেয়। নতুন দিক বলতে মানুষ এতদিন অব্দি আন্দোলন করত, ছোট কাউকে হত্যা করে দেওয়া, কোনো একজন পুলিশ অফিসারকে কাউকে হত্যা করা, সবই চলছিল, কিন্তু ডাইরেক্ট গভর্নমেন্টের হাত থেকে একটা বড় জায়গা কেড়ে নেওয়া, দখল করে নেওয়া, এটা প্রথমবার এখানে হয় এবং এটা একটা নতুন আন্দোলনের পথ খুলে দেয় যারা এই চরমপন্থী আন্দোলনে বিশ্বাসী ছিলেন, উগ্র জাতীয়তাবাদী আন্দোলনে বিশ্বাসী ছিলেন, তাদের জন্য। আর সেকেন্ড ব্যাপার, এই আন্দোলনে শুধুমাত্র যে পুরুষরা অংশগ্রহণ করে তা নয়, প্রচুর মহিলা এখানে অংশগ্রহণ করে এবং তারা যথেষ্ট সাহসের পরিচয় দেন। এবং এইটাও একটা নতুন ব্যাপার। আমরা যে অন্যান্য আন্দোলনগুলো দেখেছি, কংগ্রেসের আন্দোলন, গান্ধীজির আন্দোলন, তাতে মহিলারা
মানে অংশগ্রহণ করেছেন, ঠিক আছে, কিন্তু এতদিন অবধি যে অস্ত্র হাতে তুলে নেওয়ার ব্যাপারটা সেইটা মহিলাদের মধ্যে কম ছিল। এই আন্দোলনটা প্রথম আন্দোলন যেখানে প্রচুর মহিলা অস্ত্র হাতে তুলে নেন, শুধু অস্ত্র হাতে তুলে নেন না, সেখানে আরো বড় ভূমিকা পালন করেন। এটা প্রথমবার, এই দুটো জিনিস এই আন্দোলনে আমরা প্রথমবার দেখতে পাচ্ছি। প্রমিনেন্ট ওমেন রেভলিউশনারিজ ইন বেঙ্গল ডিউরিং দিস ফেজ ইনক্লুডিং প্রীতিলতা ওয়াদেদার। বিখ্যাত নাম ইনি, প্রীতিলতা ওয়াদেদার, হু ডায়েট কন্ডাক্টিং এ রেইড। তো এরকম একটা অস্ত্রাগার লুণ্ঠন করার সময় তিনি মারা যান। তো তিনি সম্মুখে দাঁড়িয়ে একটা দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। এই ঘটনাগুলো এই আন্দোলনে প্রথম হয়। কল্পনা দত্ত, ইনিও একজন বিখ্যাত নাম, হু ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড ট্রায়েড অ্যালং উইথ সূর্য সেন অ্যান্ড গিভেন এ লাইফ সেন্টেন্স। তাকে প্রাণদণ্ড না দেওয়া হলেও তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। কল্পনা দত্ত, ইনি সূর্য সেনের সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন। তো ইনি একজন বিখ্যাত নাম। শান্তি ঘোষ এবং সুনীতি চান্দেরি, স্কুল গার্ল অফ কুমিল্লা, যেটা আজকে নাম কুমিল্লা, হু শট ডেড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন ডিসেম্বর 1931। জাস্ট ইম্যাজিন যে এইরকম কথা কিন্তু আমরা আগে শুনিনি, যে একটা কোনো একজন মহিলা তিনি অস্ত্র হাতে তুলে নিয়ে ডাইরেক্ট একজনকে হত্যা করে দিচ্ছেন। এটা প্রথমবার এখানে হয়। তো এই জন্য এই দুজনের নাম বিখ্যাত, শান্তি ঘোষ এবং সুনীতি চান্দেরি। এরা দুজন কুমিল্লাতে, আর এদের বয়সও খুব একটা বেশি ছিল না, স্কুল গার্ড, স্কুলে পড়তো এরকম মহিলা, মানে বলতে পারো। তো তাদের এরকম সাহস এই সময় সূর্য সেন তাদের মধ্যে দিয়েছিলেন, স্বাধীনতার কথা তিনি তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছিলেন, যে তারা গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডাইরেক্ট হত্যা করে দেয় ডিসেম্বর 1931 খ্রিস্টাব্দে। এবং বীণা দাস, এনার নামও নিশ্চয়ই তোমরা শুনেছো। ইনি গভর্নরকে, এই সময় এই জায়গাকার যিনি গভর্নর ছিলেন তাকে গুলি করে দেন। তো এই ধরনের ঘটনাগুলো প্রথমবার এখানে হয়। এই টাইমটাও মনে রাখো, ফেব্রুয়ারি 1932 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটে। বীণা দাস গভর্নরকে গুলি ছড়ে দেন। ঠিক আছে, এবার আমাদের যে টপিকটা ছিল সেটা অলরেডি কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। জাস্ট এখানে অফিসিয়াল রিয়াকশন কি ছিল, ব্রিটিশ সরকার এর প্রতিক্রিয়া কি দিয়েছিল। স্বাভাবিকভাবে তিনি, মানে ব্রিটিশ সরকার এই জিনিসগুলোকে ভালোভাবে মেনে নেবে না, এবং সেটাই হয়েছিল। এখানে প্রচুর অ্যারেস্ট হয়। এইখানে চট্টগ্রাম যে জায়গাটা, সেই জায়গাতে আগুন ধরিয়ে দেয় ব্রিটিশ সরকার, কারণ যাতে যারা এখানে সূর্য সেন এবং তার সহকারীরা সাহায্য না পায়, সেই কারণে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরে এইরকম বিভিন্ন ঘটনা ঘটে, যাদেরকে ধরা হয় তাদেরকে ফাঁসি দেওয়া হয়, ডাইরেক্ট হত্যা করে দেওয়া, এই সমস্ত ঘটনা তো ঘটতেই থাকে। ইন 1933 জওহরলাল নেহরু ওয়াজ অ্যারেস্টেড ফর sedition and given 2 years sentence because he had condemned imperialism and praised the heroism of the revolutionaries। 1933 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুকে এই ঘটনার জন্য বন্দি বানানো হয়, 2 বছরের জন্য তাকে হাজতবাস করতে হয়। এবার বলবে যে জওহরলাল নেহরু কেন এখানে যুক্ত ছিলেন, কারণ জওহরলাল নেহরু এই আন্দোলনটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তিনি মাস্টারদা সূর্য সেনকে সাধুবাদ জানিয়েছিলেন, তার বীরত্বের জন্য প্রেজ করেছিলেন। সেই কারণে ব্রিটিশ সরকার মনে করে এটা হচ্ছে দেশদ্রোহিতা। এখানে যে এই টার্মটা দেখলে সিডিশন মানে হচ্ছে দেশদ্রোহিতা। তো দেশদ্রোহিতার এতে তাকে গ্রেপ্তার করা হয় এবং 2 বছর তাকে জেলে বন্দি রাখা হয়। তো এরকম ব্যাপার ঘটে। আর এখানে এটা শেষ হলো। ছোট ব্যাপার ছিল, মানে ছোট টপিক ছিল, সেটা আজকে কমপ্লিট করলাম। নেক্সট চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার আমরা শুরু করব, চ্যাপ্টার নাম্বার 18 পরের দিন থেকে। আর যদি এটা ভালো লাগে, এইটুকু ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করে দিও এবং শেয়ার করো। যদি তোমরা মনে করো যে শেয়ার করতে চাও, অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।